কি অবস্থা ভাইয়া, খাইছো নাই? কেউ যখন থাকবে না বাস থেকে ফালাই দিব। এটা ভাবলে তো আমার জিহ্বায় কামড় দিয়ে আমি কয়েকবার। বদরুজ্জামান ভাইকে চিনেন, আবু রায়হান ভাইকে চিনেন, সাইদ ভাইকে চিনেন, কিন্তু তাদের কারিগর যিনি, তাকে হয়তো অনেকেই চিনেন না। আমরা হচ্ছে একটা মিডিল ক্লাস একটা ফ্যামিলি। ইমতিয়াজউদ্দিন মাসরুর ভাই, এত কথা বলতে পারবো না। মোল্লাবাড়ি নামে হচ্ছে একটা বাড়ি আর কি, তাদের অনেক বড় একটা পুকুর ছিল। মাথাটা যখন এরকম পেছনে দিয়ে দেখা যেত আসলে আমি জোরে জোরে চিৎকার করে আসলে নাশিদ গাইতাম। কলরবের সঙ্গে আপনার যোগসূত্র কিভাবে? আজাদ ভাই একটা ব্যাপার ছিল যে উনি যদি কোনো ছেলে এরকম পেতো, উনি তার পিছনে লেগে থাকতো। পরে আমি বললাম যে ভাই আসলে আমি এই ঝামেলা পছন্দ করতেছি না। হলে টিউনে আপনার তুলনামূলক নাশিদ একটু কম দেখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, স্টার ভিউর নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত করছি। প্রত্যেকবার উপস্থাপনার সময় এক কথাই বলি, আপনাদেরকে স্বাগত করছি, আজকেও বললাম। কিন্তু প্রত্যেকবার কথা একরকম হলেও ভিন্নতা থাকে, এটা আপনারা জানেন। আজকে আমরা এমন একজন মানুষকে স্টুডিওতে নিয়ে এসেছি যিনি ইসলামী অঙ্গনে নাশিদ জগতে মানে যে কয়েকটা জনপ্রিয় নাম আছে এর মধ্যে অন্যতম। বিশেষ করে শিশুকাল থেকেই তিনি আমাদেরকে ইসলামী সঙ্গীত শোনান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আজকের এপিসোডে আছেন আমাদের প্রিয় শিল্পী, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের হুসাইন আদনান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আজকের এপিসোডে আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আমার আসলে খুবই ভালো লাগছে যে আপনার সাথে তো নর্মালি দেখা হয় স্টেজে, আজকে একটা আড্ডা হচ্ছে আর কি, আমার ভালো লাগছে। প্রথমে জেনে নেই আপনার দেশের বাড়ি কোথায় যেন? আমার দেশের বাড়ি খুলনা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনি খুলনার সন্তান। জি জি, আজকের এপিসোডে কিন্তু আপনার খুলনার ভাষায় কিছু শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আমাদের বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হুসাইন আদনান, যদিও সামনে বলা ঠিক না, কিন্তু আপনিও এটা জানেন, আপনি অনেকের পছন্দের মানুষ, পছন্দের কণ্ঠ। তো হুসাইন আদনানের সঙ্গীত যাত্রা কোথা থেকে শুরু? প্রথমত হচ্ছে আমার সঙ্গীতের শুরু হচ্ছে খুলনা থেকেই। খুলনা থেকেই শুরু। যদি বলি কিভাবে শুরু, এটা খুবই আসলে একটা মজার একটি ঘটনা। আসলে ভালো লাগবে আসলে আপনারা শুনলে। তো আমাদের বাসার পাশে ছিল হচ্ছে মোল্লাবাড়ি নামে হচ্ছে একটা বাড়ি আর কি, তাদের অনেক বড় একটা পুকুর ছিল। আচ্ছা আচ্ছা, অনেক বড়। তো আমি ছোটবেলায় যখন পুকুরে গোসল করতাম আসলে, ওই একদম দেখা যেত সাঁতার তো পারতাম না, মাঝখানে যেতাম না, পাশেই থাকতাম আসলে, পাশেই থাকতাম। বাট খুব পছন্দ করি আসলে পুকুরে গোসল করা। তো মাথাটা যখন এরকম পেছনে দিয়ে দেখা যেত আসলে আমি জোরে জোরে চিৎকার করে আসলে নাশিদ গাইতাম। তখন ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, নাশিদ গাইতাম। তো আমি যে আসলে নাশিদ গাইতে পারি ওটাও মানে আমার পরিবারের কেউ ওইভাবে আসলে ফোকাস করে নাই, বা আমি নিজেও আসলে করি নাই। কিন্তু যখন আমি এটা করতাম, তো ওই মোল্লার যিনি, মোল্লাবাড়ি যিনি প্রধান মোল্লা, মানে মোল্লার যিনি আসলে ওয়াইফ, নানি বলতাম আসলে, ওনাকে নানি বলতাম, মোল্লা নানি বলতাম, এরকম আর কি। তো উনি হচ্ছে তখন হচ্ছে আমাকে একদিন ডাকছেন। আর আপনারা তো আসলে বুঝেনি, জমিদার ব্যাপার আমাদের, আসলেই জমিদারি ব্যাপার ছিল ওনাদের। হ্যাঁ, ওই আমাদের ওই অত্র অঞ্চল অলমোস্ট ওনাদেরই ছিল, ফ্যামিলি ট্রেডিশন যেটাকে বলে। তো ডাকছে আমাকে, তো আমি গেছি। তো জিজ্ঞেস করছে কার ছেলে তুমি? তো বললাম আমাকে ছেলে। পরে বলতেছে যে তুমি আমাকে একটা গজল শোনাও তো। তো আমি তখন শোনাইলাম, খুব আনন্দ চিত্তেই শোনাইলাম আসলে। তো এরপরে হচ্ছে ওনার একটা আত্মীয় ছিল একজন, ওনার নাম হচ্ছে সাগর ভাই, নামটা আসলে বলে দিলাম মেনশন করে, সাগর ভাই। ওনাকে বলল যে তুমি, উনি মোটামুটি ভালো গাইতে পারতেন। তো উনি বলছে যে উনি মনে হয় কোথাও শিখতেন আর কি। তো তখন ওনাকে বলছে যে তুমি ওরা শিখাও। তো ওই সাগর আঙ্কেল, আসলে আঙ্কেল বলি, ওই সাগর আঙ্কেল আসলে আমাকে প্রথম যদি বলেন আমাকে নাশিদ উনি শিখিয়েছে আসলে। চমৎকার, আপনার সঙ্গীত যাত্রাটা খুব ভালো লাগলো শুনে। শৈশবের কোন স্মৃতি আপনাকে অনুপ্রাণিত করে, সেটা নাশিদ হোক বা অন্য কোনো কিছু, অনুপ্রাণিত করে, আনন্দ দেয়, এরকম কোনো স্মৃতি? শৈশবের তো আসলে মানে আমাদের কাছে তো মনে হয় যে শৈশবের অলমোস্ট সব স্মৃতি আমাদেরকে অনেক আনন্দিত করে। অনেক মানে শৈশবের স্মৃতিটা হচ্ছে এমন একটা স্মৃতি
যে আমরা এখন যে অবস্থায় আছি আসলে, এই জায়গা থেকে যদি আপনি শৈশবে ফিরতে চান, শুধু আনন্দই আনন্দই। হ্যাঁ, এখানে এবং আসলে সবাই ফিরতে চায়। এক্স্যাক্টলি, এখানে আসলে কষ্টের কিছু নাই। শৈশবের সময়টাতে, এই সময়টা এখন যদি আমরা চিন্তা করি, বাট ওই সময় যদি আমরা চিন্তা করতাম তাহলে হয়তো ভাবতাম যে বাবা মাদ্রাসা যেতে বলতেছে, এটা তো ভালো লাগতেছে না, ক্লাসে যেতে বলতেছে ভালো লাগছে না। কিন্তু যদি এই মুহূর্তে যেহেতু আমরা কথা বলছি যে শৈশবের আসলে সব স্মৃতি অনেক আনন্দময়, সব স্মৃতি। যেমন ধরেন বিশেষ করে যখন আমি খুলনা দারুল কুরআন সিদ্দিকে কামিল মাদ্রাসায় পড়তাম, সাইদি সাহেবের মাদ্রাসা বললে চলে আসলে। তো ওইখানে যখন টিফিন হতো, তো আমার অনেক বন্ধুরা ছিল, আমরা একসাথে দেখা যায় টিফিনের সময় সাইকেল চালিয়ে আমাদের খুলনাতে ট্রাক টার্মিনালে এখানে একটা পুরি পাওয়া যেত আসলে, এটা বলা হয়তো আসলে এটা আলু পুরি, 5-6 জন মিলে আসলে খেতে আসতাম। তো এইভাবে আসলে এইটা একটা স্মৃতি। তারপরে ধরেন হচ্ছে টিফিনের সময় হচ্ছে আমরা একসাথে ক্রিকেট খেলতাম, নানাবিধ খেলাধুলা করতাম। এরকম বলতে গেলে আসলে শৈশবের স্মৃতির তো শেষ নাই। একসাথে খেলাধুলা করতাম, একসাথে পুকুরে গোসল করতাম, দৌড়াদৌড়ি করতাম, সবকিছুই আনন্দ চলে আসে। মানে সবকিছুই শৈশবের আসলে সবকিছুই সুখের, কোনো কিছুই দুঃখের নেই আসলে। কলরবের সঙ্গে আপনার যোগসূত্র কিভাবে? কেউ কি রেফার করেছিল নাকি আপনি কারো কাছে গিয়ে বলেছিলেন যে আমাকে সুযোগ করে দিন? বাট মানে শুরুটা কিভাবে কলরবের সাথে? এটা আসলে মানে খুবই একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আসলে। আমার কলরবে আসার মানে আসবো এবং আসা, এই দুইটাই হচ্ছে খুবই মজার ঘটনা। ফার্স্টে তো আপনাকে বললাম যে আমার সঙ্গীত কিভাবে শুরু হলো, এবং কলরবে আসাটা হচ্ছে এটা আরো খুবই দারুণ একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আমি আসলে ছোটবেলা থেকেই হচ্ছে আমার বাবা হচ্ছে একজন ধার্মিক মানুষ ছিলেন, জেনারেল মানুষ ছিলেন, বাকি ধার্মিক। তো উনি ছোটবেলা থেকেই আসলে আমাকে চিন্তা করছেন আমি একজন ভালো হাফেজ হব আসলে। তো মোটামুটিভাবে সেভাবেই চেষ্টা করছি আমি। আমার ওস্তাদরা আমাকে সার্বক্ষণিক আমাকে গাইড করেছেন, বাবা মা আমাকে অনেক দোয়া করেছেন, সব কিছু মিলিয়ে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ হাফেজ হওয়ার। তো নাশিদ নিয়ে আসলে সত্য কথা বলতে যদি বলি আমি, আমার ওরকম কোনো পরিকল্পনা ছিল না, কখনোই ছিল না। তো এরপরে কি হয়েছে, আমার যখন আমি হেফজখানায় পড়ি তখনই হচ্ছে আমার একজন ওস্তাদ ছিলেন, আল্লাহ উনি এখন পৃথিবীতে নাই, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, হাফেজ শফিক সাহেব। হ্যাঁ, উনি দেখা যেত টুকটাক ওয়াজ মাহফিলও করতেন। তো যখন আমি হেফজখানায় পড়তাম তখনই হচ্ছে আমি কিন্তু অলমোস্ট প্রায় 2 বছর শুনিয়েছি পড়া। তো হুজুরের কাছেই শুনিয়েছি, আর অনেকের কাছে। তো হুজুর যেটা করতেন, ওনারা যখন মাহফিল থাকতেন এবং যখন আমার ছুটি থাকতো বা আমার ক্লাসটা ওরকম থাকতো না, তো আমাকে নিয়ে যেত, নিয়ে গিয়ে দেখা যায় মাহফিলে আমি সঙ্গীত পরিবেশন করতাম সঙ্গীত। তো একদিন আমাকে এরকম সকালবেলা বলল যে চলো তো তোমাকে একটা প্রতিযোগিতায় নিয়ে যাব। আমাদের খুলনার ডুমুরিয়াতে গটুদিয়া মাঠ, বড় মাঠ বলা হয়, আমার মনে আছে এখন। ওইখানে একটা প্রতিযোগিতা হবে। তো ওই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি, হামদ, নাত, আজান, কেরাত। তো ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার তখন আমি অনেক ছোট, আসলে অনেক ছোট। তো আলহামদুলিল্লাহ সবগুলোই মোটামুটিভাবে প্রথম স্থান অর্জন করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ওইখানে যেটা মজার ঘটনা, ওইখানে প্রধান বক্তা ছিলেন হচ্ছে আজাদ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের মরহুম মাওলানা আইনুদ্দিন আরাস রহমাতুল্লাহ, উনি প্রধান বক্তা ছিলেন ওইখানে। তো পুরস্কারটা হুজুরই দিবেন, এরকম একটা ব্যাপার ছিল। তো আলহামদুলিল্লাহ যখন আমাকে উনি দেখলেন তখন নাম জিজ্ঞেস করলেন, বললাম বাসা কোথায়, বললেন ঠিক আছে আমাকে একটা শোনাও। যেহেতু হুজুর শোনেন নাই, আজাদ ভাই যেহেতু শোনেন নাই ওই সময়, উনি তো আসছেন, উনি তো প্রতিযোগিতা দেখেন নাই, উনি পুরস্কার বিতরণ, রাইট, এরপরে হয়তো বয়ান করবেন। তারপরে তা আমি যখন গাওয়ার পরে আসলে ভাইয়া খুবই খুশি হন। আমার ওস্তাদের নাম্বার রেখে দেন। পরবর্তীতে ওস্তাদের সাথে ভাইয়া যোগাযোগ করেন। পরে আসলে ওই সময় আসলে ভাইয়া আসলে আর আমাকে সত্য কথা বলতে যে আমার আর কিছু শোনানো বাকি ছিল, তো আমাকে দেন নাই আসলে, বলছে যে এখন তো না, কিছুদিন পরে। তো এরপরে হচ্ছে আবারও আসলে কোনো না কোনো একভাবে আর কি ওইভাবেই আজাদ ভাই আসলে ওনার একটা লক্ষ্য ছিল আসলে আজাদ ভাইয়ের একটা ব্যাপার ছিল যে উনি যদি কোনো ছেলে এরকম পেত, উনি তার পিছনে লেগে থাকতো। মানে এটা মানে আমি এখন যদি আমি এটা চিন্তা করি, যেটা কল্পনা করতে পারবেন না আজাদ ভাইয়ের মতো একজন মানুষ। তো এইভাবে আসলে কলরবে আসা আজাদ ভাইয়ের। তবে আজাদ ভাই বলেছিলেন, দেখা যায় আজাদ ভাই তো সময় পেতেন না। আমি পরবর্তী যখন আমি আসি
আজাদ ভাই তো সময় পেতেন না আসার জন্য। তো সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেছিল অনেকেই, যেমন আমাদের দাউদ আনাম ভাইয়ের বড় ভাই রাকিব ভাই, জি তারপরে হচ্ছে কলরবের ইয়াসিন হায়দার ভাই, যেহেতু উনি খুলনার, সেই হিসেবে ওনাকে দায়িত্ব দিয়েছিল তুমি একটু যোগাযোগটা মেনটেন করো। তো উনিও অনেকবার গিয়েছে আমার বাসায়। এইভাবেই আসলে এরপরে কলরবে আসা আমাকে রিসিভ করছিল বদরুজ্জামান ভাই, আমার মনে আছে আসলে, পল্টন মোড়ে, বিজয়নগর। এবং কোনো একটা ভিডিওতে আমরা দেখেছিলাম আপনি বলেছিলেন। হ্যাঁ রাইট। আচ্ছা এইভাবেই আসা আর কি আচ্ছা চলছে। আচ্ছা, যাক খুব ভালো লাগলো আপনার এই সম্পর্কে জানতে পেরে। তবে ভালো লাগার একটা বিষয় হচ্ছে আপনি যে বললেন যে আপনার হিফজ পড়ার সময় কোনো প্ল্যান ছিল না যে সঙ্গীত শিল্পী না, হবে, কখনোই ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এখন সঙ্গীত শিল্পী হিসেবে আপনার রিজিক আলহামদুলিল্লাহ ব্যবস্থা করছেন, আমি খুবই খুশি, মানুষের ভালোবাসা পাচ্ছেন। খুবই খুশি আমি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের, মানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে আমাকে যখন যেখানে নিবেন আমি খুশি, আমি এই লাইফে অনেক খুশি আলহামদুলিল্লাহ। এবং এর একটা সদকায়ে জারিয়া মনে হয় আমাদের আইনুদ্দিন ভাই অবশ্যই, পাবেন। মানে এটা তো আনডাউটলি। আল্লাহ তাআলা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইকে জান্নাত নসিব করুন। আমিন আমিন। এরপর হচ্ছে দর্শকদের কাছ থেকে আপনার কাছে একটা প্রশ্ন, আপনার গজলগুলো যেগুলো আপনি ইসলামী সঙ্গীত করেছেন এর মধ্যে কোনটা আপনার সবচেয়ে প্রিয়? আসলে প্রত্যেকটা নাশিদই তো আমার কাছে আসলে অনেক প্রিয়, কারণ আমি আসলে গান নাশিদ যখন আমি গাই, আমি সব সময় আসলে যেটা চেষ্টা করি যে আমার ভালো লাগছে কিনা, এটা আমি সর্বপ্রথম দেখার চেষ্টা করি। যদি আমার ভালো লাগে সেক্ষেত্রেই আসলে আমি গাই। সেক্ষেত্রে সব নাশিদই আমার পছন্দ, তবে যেহেতু এটা প্রোগ্রাম, এটা সৌন্দর্যই হচ্ছে স্পেসিফিক বলা আসলে। এটার আমার কাছে হচ্ছে আমি যদি শুনি আমার নাশিদ গাওয়া, তো সেক্ষেত্রে আমি অনেক বেশি মাঝে মধ্যেই শোনা হয়, সেটা হচ্ছে আমাদের হুসাইন নূর ভাইয়ের লেখা, চমৎকার তিনি লিখেছেন সুবহানাল্লাহ নামে শিরোনামে, এবং নাশিদটি সুর করেছিলেন হচ্ছে আমাদের কলরবের সহকারী পরিচালক ইমতিয়াজউদ্দিন মাসরুর ভাই। আচ্ছা আচ্ছা, সুর করেছিলেন। নাশিদটি শুট হয়েছিল কাশ্মীরে, হয়তো শুনেছেন। ও আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা আমি আসলে মাঝে মধ্যে শুনি, আমার ভালো লাগে। মাশাআল্লাহ। আপনার পথ চলার ক্ষেত্রে কোন ব্যক্তির ব্যক্তিত্ব বা কোন শিল্পীকে এমন কেউ আছেন যার ব্যক্তিত্ব আপনাকে উৎসাহিত করে, অনুপ্রাণিত হন ব্যক্তিত্ব দেখে? যেহেতু আমি অনেক ছোট, আমি মনে করি আসলে সেক্ষেত্রে মোটামুটিভাবে যারা বড় আছেন তাদের ভালো দিকগুলো নেওয়ার চেষ্টা করি, খারাপ দিকগুলো আসলে চুপ থাকার চেষ্টা করি। তবে যেহেতু অনুপ্রাণিত উৎসাহ বা আমাকে অনুপ্রাণিত করে এই বিষয়টা বলেছেন, সেই ক্ষেত্রে আমার মনে পড়ছে একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের ওস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই, ওনার একটি দিক, একটি গুণ যেটা আসলে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। যেমন ধরেন, আমি যদি আপনাকে বলি যে আজাদ ভাইয়ের একটা বড় গুণ ছিলেন, দেখেন আমি হচ্ছে সেই খুলনার একটা ছেলে, আমাকে কেউ চিনে না জানে না, এমন আমরা হচ্ছে একটা মিডিল ক্লাস একটা ফ্যামিলির একটা ছেলে। তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকেও একটু লো ক্লাস বলতে পারেন, এরকম একটা ফ্যামিলির আমি ছেলে। তো সেইখানে আজাদ ভাই কতবার আমার কাছে গিয়েছেন, আমাদের বাসায় গিয়েছেন। আমার মনে আছে একদিন আমি ক্রিকেট খেলছিলাম, উনি আমার সাথে কথা বলবেন, উনি মাঠে দাঁড়ায় আছেন, আমি ক্রিকেট খেলা শেষ করলাম, তারপর আমি ভাইয়ের কাছে আসলাম। একজন গুণী মানুষের, মানে আমি যদি আজকের জায়গায় চিন্তা করি, আমি তখন তো ছোট, আমি তো বুঝি না আমার বয়স তখন কত বছর, 10-11 বছর, 10 বছর ক্রিকেট খেলতেছি আমি। তো উনি দাঁড়িয়েছিলেন। আজকের জায়গায় যদি আমি চিন্তা করি যে ওইখানে কে দাঁড়িয়েছিল, এটা ভাবলে তো আমার জিহ্বায় কামড় দিয়ে আমি কয়েকবার, তাই না? কিন্তু ওই যে ভাই ওইখানে দাঁড়িয়েছিলেন, আমার সাথে কথা বলেছেন, লাভটা কার হয়েছে? আপনার হয়েছে। কিন্তু ওনার লাভটা হয়েছে কোথায় জানেন? উনি কিন্তু আমার এই লাভটা উনি দেখেন নাই। উনি দেখছেন হচ্ছে যে হয়তো মনে করছেন যে এই ছেলেটাকে দিয়ে কিছু একটা হবে, হয়তো উনি ভাবছেন, এবং এই ছেলেটা যদি কিছু একটা হয় এবং সে যদি কাজ করে, তাহলে এইটা ওই যে একটা সৎকার কথা বললেন, আজাদ ভাইয়ের যে লাভটা ছিল ওইটা কিন্তু আজাদ ভাই পাচ্ছে এখন। এই যে ব্যক্তিত্বটা বর্তমানে আসলে আমার কাছে মনে হয় যে এখনো আছে, তবে অনেক কম। সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা আসলে সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকে, আপনাকে তুলে দিবে অনেক উপরে। তা আজাদ ভাইয়ের একটা গুণ ছিল আসলে যে আজাদ ভাই সবাইকে তুলতে চাইতেন। ভাই আর এম সাগর মল্লিক, উনি মিডিয়া ব্যক্তিত্ব, কাজ করতেন, তো উনি খুব ফানি ভাবে কথা বলতে পারতেন। তো আজাদ ভাই ওনাকেও
সবসময় দেখতাম তালিম করতেন যে তুমি এটা করো, ওইটা করো, ওইটা করো। মানে তার ভিতরে একটা ব্যাপার ছিল যে সবাই বড় হোক এবং উনি সবাইকে হেল্প করুক, এইটা আমাকে আসলে অনেক অনুপ্রাণিত করে। যাক, খুব ভালো লাগলো আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে মানুষের অনেক বেশি মানে কিউরিসিটি কাজ করে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে যে আমরা যারা এই তরুণ সমাজ যারা, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই ওনাকে চিনেন না, অনেক ক্ষেত্রে চিনেন না, কিন্তু হয়তো আজকে বদরুজ্জামান ভাইকে চিনেন, আবু রায়হান ভাইকে চিনেন, সাইদ ভাইকে চিনেন, কিন্তু তাদের কারিগর যিনি, তাকে হয়তো অনেকেই চিনেন না, এটা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্ম যারা আছেন, আমাদের বয়সী যারা আছেন, তাদেরকে বলা উচিত উনি কে ছিলেন আসলে, আমরা কিভাবে আসলাম। যাকে এই এপিসোডের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম মরহুম আইনুদ্দিন ভাই সম্পর্কে। তো আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আপনার ছোটবেলা সম্পর্কে একটু জানতে যাচ্ছি। আসলে আপনি ছোটবেলায় কি ছিলেন, শান্ত ছেলে না পাড়ার দুষ্টু ছেলে? না না না, আমি শান্তই ছিলাম। না, আপনি তো অনেকেই কলরবের অনেকেই বলে থাকেন আপনি একটু লাজুক এবং খুব মানে শান্ত শিষ্ট একজন মানুষ। আসলে মানে আমি যখন কলরবে আসি, খুব মানে মজার ঘটনা আসলে, আমি যখন কলরবে আসি তখন তো সবাই আমাকে চুপই বলতো, মানে চুপচাপ শান্ত এভাবে বলতো আর কি, হয়তো এমনই ছিলাম। আর যদি একটা ঘটনা বলি তাহলে আসলে বুঝতে পারবে যে আমি তখন কেমন মেন্টালিটির ছিলাম। আসলে আমাদের কলরবের একজন শিল্পী ছিল, এখন কাজ করছে না আর কি, তাওহিদুল ইসলাম, নাম শুনেছেন কিনা? তাওহিদ জামিল না, তাওহিদুল ইসলাম, ওর বাড়ি নারায়ণগঞ্জ ছিল। তো যেহেতু সে ঢাকার ছেলে, তো ওর সাথে যেহেতু একসাথে থাকলে হয় না, মানে একই বয়সী ছেলে কয়েকজন থাকলে একটু কথাবার্তা হয়, নানাবিধ কথাবার্তা হয়। তো ওর সাথে এরকম কথাবার্তা হইতো। তো এক পর্যায়ে হয়তো ওর কোনো একটা বিষয় ভালো লাগে নাই, তো সে আমাকে বলতেছে, আমি গাড়িতে বসেছিলাম, কেউ যখন থাকবে না বাস থেকে ফালাই দেবো, আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। ও, এমন ছিলাম আসলে। মজার একটা ঘটনা শুনতে পারলাম। ও এখনো মাঝে মধ্যে দেখা হয় ওর সাথে, যখন অনেক দিন আগে দেখা হয়েছিল। আপনার ছোটবেলা সম্পর্কে আমরা জানলাম, এখন একটু ব্যক্তিগত বিষয় জানতে চাই। আপনি কি রান্না করতে পারেন? হ্যাঁ, পারি। রান্না করতে পারলে মানে কোন ডিশ, মানে কোন ফ্লেভারটা রান্না করতে বেশি ভালো লাগে? আমি তো আসলে ব্যক্তিগতভাবে ফিশ আইটেম খুব পছন্দ করি, মাছ। তো সেক্ষেত্রে যে কোনো মাছ রান্না করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালো লাগে আমার। মাশাআল্লাহ। এখন জানতে চাই আপনার কোন গুণ বা কোন অভ্যাসটা আছে যেটা আপনার ভেতরে থাকার কারণে ভালো লাগে, গর্ববোধ করেন যে না আলহামদুলিল্লাহ আমার এই গুণটা আছে? আমি তো আসলে ওরকম মানে ব্যক্তিগতভাবে আসলে নিজের ওরকম কোনো গুণ দেখি না, তবে যদি মানে গর্ব করা বা ভালো লাগার কথা বলতে পারেন, মানে গর্ব না, যদি বলেন যে ভালো লাগা, নিজের কাছে খুব ভালো ফিল হওয়া, ওইটা যদি বলেন তাহলে এটাই মনে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনে হাফিজ হিসাবে কবুল করেছেন, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর গর্বের বলতে একজন মানুষের সবচেয়ে বড় গুণ। হ্যাঁ, এটাই মানে আমার যদি। আপনি কি কখনো এমন কোনো সংকটে পড়েছিলেন যে তখন মনে হয়েছে যে নাশিদ ছেড়ে দিয়ে অন্য কিছুতে জড়িয়ে যায়, এরকম কোনো সংকট জীবনে এসেছিল? অন্য কিছুতে জড়াই এটা কখনো আসে নাই, তবে এমন মনে হয়েছে অনেকবার যে না করি, মনে হয়েছে। প্রেক্ষাপটটা কি ছিল, বা ডিপ্রেশন বা হতাশা? না, আমার কখনো ডিপ্রেশন ছিল না, আমার কখনোই মানে এইসব ব্যাপারে কখনো ডিপ্রেশন ছিল না, কখনোই এইসব ব্যাপারে কখনো হতাশা ছিল না। আলহামদুলিল্লাহ, আমি মানে সব সময় খুব হ্যাপি ম্যান, সব আলহামদুলিল্লাহ, যে কোনো সিচুয়েশনে। তবে কিছু ব্যাপার ছিল, একটা সময় আসলে মনে হয়েছিল, ধরেন যদি বলি, আমি ওইভাবে বলতে চাই না, একটু এভাবে বলতে চাই। ধরেন আমি একটা চিন্তা করেছিলাম যে আসলে আমার মতো করে আমি কাজ করতে পারবো, আমার মতো করে আমি যেভাবে চিন্তা করি সেভাবে কাজ করতে পারবো। তো যখন মনে হয়েছে না আসলে এই কাজ করাটা একটু কঠিন, একটু ডিফিকাল্ট কাজ করা, তখন আসলে মনে হয়েছে না থাক, তাহলে না করি। কিন্তু দর্শকদের ভালোবাসায় মনে হয় আলটিমেট ফিরে আসতে হয়েছে। মানে এখানে একটু ক্রেডিট দিতেই হয়, এখানে আমি একটু ক্রেডিট দিব, সেটা হচ্ছে যখন আমার এটা মনে হয়েছিল আসলে যে না, আসলে আমি সত্যি কথা বলতে কি ঝামেলা পছন্দ করি, বুঝতে পারছেন? মানে আমি এমন একজন মানুষ, এমন ধরেন আমাকে যদি কেউ কোনো একটা দোষ দেয়, আমি করি নাই, যদি আমাকে এটা চাপানোর চেষ্টা করে, মানে আমি এমন মানুষ যে আমি ইচ্ছা করে আমার কাঁধেই নিই। কারণ হচ্ছে যদি আমি আমার কাঁধে না নিই তাহলে তার সাথে আমার আরো কথা বলতে হবে। হ্যাঁ,
কথা বলতে হবে। আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তার কথা নাই, তার শেষ। তো এরকম মানুষ আমি, যে আমি ঝামেলা একদমই পছন্দ করি না। তো যখন আসলে আমার এরকম একটা সিচুয়েশন হয়েছে যে ভালো লাগছে না, ঝামেলা মনে হচ্ছে, নির্ভেজাল লাইফ চাই, তো সেই সময় আসলে আমাদের কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক, আমাদের সকলের প্রিয় শিল্পী আবু রায়হান ভাই, উনি আসলে তখন আমাকে বেশ কিছু কথা উদ্বুদ্ধ বলেছিলেন করেছেন। আসলে, যে বিষয়গুলো আসলে আমাকে মোটিভেট করেছেন। এক্স্যাক্টলি। এবং শুধু মোটিভেট না আসলে, ধরেন উনি যেটা বলেছেন, উনি যে জিনিসটা বলার চেষ্টা করেছেন সেই অনুপাতে উনি কাজ করেছেন, সেই অনুপাতে রেজাল্ট যখন এসেছে তখন মনে হয়েছে যে না আসলে ঠিক আছে, কাজ করা যায় আসলে। উনি আমাকে বলেছিলেন যে, আমি ওনাকে বলেছিলাম যে ভাই, আমি আমার এই যে সমস্যাগুলোর কথা ওনাকে বলেছিলাম। ধরেন আবু রায়হান ভাই হচ্ছে বাংলাদেশে হচ্ছে একজন, যদি বলা হয় নাশিদ শিল্পী, তাহলে তার নাম অবশ্যই আসবে 1 থেকে 4-এর মধ্যে, অবশ্যই আসবে। অবশ্যই তাই এটা না? যে কেউ স্বীকার মানে হ্যাঁ আসবে। তো উনি তো আসলে উনি যে প্রবলেমগুলো ফেস করবে, আমি আসলে ওই প্রবলেমগুলো ফেস করব না, কারণ ওনার পথ হচ্ছে অনেক প্রশস্ত। কারণ হচ্ছে উনি স্টার। তো ওই সময় তো আসলে স্টার আপনিও, না, কিন্তু না, আমি ওই সময়ের কথা বলছি আসলে, যে সময়টার কথা। তো ওই সময় তো আসলে ওনার তো আসলে ওরকম প্রবলেম ফেস করেন না আসলে উনি। আমি আসলে অনেক ওই সময়টাই করেছিলাম আর কি। তো তারপরে উনি ওনার জায়গা থেকে উনি আমাকে বলেছেন আসলে যে আদনান, তুমি কি চিন্তা করছো? পরে আমি বললাম যে ভাই আসলে আমি এই ঝামেলা পছন্দ করতেছি না, যে ঝামেলাই হোক টুকটাক আমার ভালো লাগে না আসলে। তো আমি আসলে আমার মতো করে থাকতে চাই, আমি পড়াশোনা করতে চাই। পরে উনি আমাকে আর কি বেশ কিছু বিষয় বলেছেন যে আমার ভিতরে কি আছে আসলে, উনি এটা আমাকে দেখানোর চেষ্টা করেছেন যে তুমি কি করতে পারো, এটা আমাকে উনি দেখানোর চেষ্টা করেছেন। এবং পাশাপাশি হচ্ছে উনি ওই অনুপাতে কাজও করেছেন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, যখন কোরআন নাশিদটা করি, কোরআন তারপরে আল্লাহ ওয়াল, দুজনে একসাথে যখন কাজ করি, ভালো লাগছিল আসলে ওনার সাথে কাজ করে। ওই সময় উনি এর আগেও আপনাদের মনে হয় একটা নাশিদ খুব জনপ্রিয় হয়েছে, ওই যে তার নেই তুলনা। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক বেশি মানে হৃদয়কে টাচ করেছে অনেক দর্শক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওই সময় ওই যে আবু রায়হান ভাই, বেশ কিছু বিষয় আছে ওনার আসলে, উনি জানি না যে কোনো কারণে উনি আমার প্রতি খুব আন্তরিক। কি গুণ আছে আমার মধ্যে সেটা জানি না, বাট আমার মনে হয় যে কোনো কারণে ছোটবেলা থেকে খুব আন্তরিক উনি আমার প্রতি। এই জন্য আপনাকে তার সাথে একটু বেশি দেখা যায়, বন্ডিং থাকাটা এটা একটা, আমি সব থেকে কমফোর্ট তার সাথে মানে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই। এই প্রশ্নটা একটু ভিন্ন রকম। এটা হচ্ছে, আমরা আপনাকে নানান প্ল্যাটফর্মে এখন নাশিদে দেখতে পাচ্ছি। তারা না আপনাদের মনে হয় নিজস্ব প্রতিষ্ঠান, কিন্তু কলরব তো কলরবের নামেই পরিচিত হয়েছে। এরপরও হলিটিউন অনেক বড় ভূমিকা। হলিটিউনে আপনার তুলনামূলক নাশিদ একটু কম দেখছি, আমরা দেখি আর কি, মানে এটা কেন? সাব্বির ভাই যে প্রশ্নটা করছেন আসলে, দেখা যায় না একদম না, মানে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, তুলনামূলক বলেছি আমি। আচ্ছা, তুলনামূলক কম দেখা যায়, হ্যাঁ এটা সত্য, তুলনামূলক কম দেখা যায়। কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে আসলে হলিটিউন যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা আসলে মূলত হচ্ছে কলরব শিল্পীদের জন্যই, আসলে কলরব শিল্পীদের জন্য। আর আপনি অবশ্যই জানেন যে কলরবের শিল্পীদের সংখ্যা সম্পর্কে আপনি জানেন। হ্যাঁ, অনেক সংখ্যা, সবাই মোটামুটি মোটামুটিভাবে সবাইকে মানুষ পছন্দ করে, প্রত্যেকেরই একটা বড় একটা ফ্যান বেজ আছে। তো সেখানে আসলে কাজের কিছু শিডিউল থাকে কিছু, যে এই মাসে এই কয়টা যাবে। আর ব্যক্তিগত জীবনে আসলে মানে আমার কাছে যেটা মনে হয় যে আমি আসলে এইভাবে করতে পারি না কাজ। আসলে ধরেন একটা সিস্টেমের মধ্যে, এটা আমার দুর্বলতা, হ্যাঁ এটা তাদের দুর্বলতা না। হ্যাঁ, আমি আসলে করতে পারছি না, হয়তোবা এই কারণে, হয়তোবা এই শিডিউলটার মধ্যে হয়তো পড়ছে না, হয়তো এই কারণে আমার হলিটিউনে কম নাশিদ যায়। কারণ হচ্ছে আমি একটু একটু ইন্ডিপেন্ডেন্ট মানুষ। তো সেক্ষেত্রে যখন আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তখনই আসলে কাজ করি। এবং আমি যখন স্বাচ্ছন্দ্য বোধ করবো তখন তো হলিটিউনের সুযোগ নাও থাকতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না, সুযোগ নাও থাকতে পারে। তো ওই জায়গা থেকে দেখা যায় আমার চ্যানেল হলে তো আমি আসলে আমার মতো করে দিতে পারছি, আবার আমার তারা নাই হলে আমি, যেহেতু এখানে আমিই মালিক, সো আমি দিতে পারছি। কিন্তু হলিটিউনে তো আসলে ওই যে অনেক শিল্পীদের একটা জায়গা, অবশ্যই প্রত্যেকের একটা প্লেস দরকার, প্রত্যেকেই নাশিদ আপলোড করবে। তো ওই জায়গা থেকে হুট করে তো আসলে আমার একটা যেতে পারে না। এটাও তো পজিটিভ, কারণ কলরবের শিল্পী সংখ্যা অনেক
এবং সবাই ভালো জায়গায় আছে, আলহামদুলিল্লাহ, সবার দর্শক মহল আছে, আলহামদুলিল্লাহ, এবং দর্শকরা চায় খুব দ্রুত কিছু পাওয়ার জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না, আমাদের মধ্যে হলিটিউন আমাদের জন্য অবশ্যই গর্বের একটা জায়গা আছে, অবভিয়াসলি অনেক আমাদের বড় একটা সম্পদ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। হ্যাঁ। আমাদের একটা সম্পদ। তবে আমি আমাদের কলরবের শিল্পীদের মধ্যে যে ব্যাপারটা মানে একটু অ্যাড করে দিই এই প্রশ্নের সাথে আর কি, সেটা হচ্ছে আমাদের শিল্পীদের মধ্যে আসলে প্রত্যেকের মধ্যে যারা আসলে মোটামুটি 10-12 বছর 13 বছর কাজ করছে, 15 বছর, প্রত্যেক শিল্পীদের মধ্যে আসলে এই জায়গাটাও আছে আসলে যে তারা আসলে চান যে বড় প্ল্যাটফর্ম, নতুন শিল্পীদের গান বেশি হোক, নতুনদের বেশি বেশি নাশিদ আসুক। এটা আমার মনে হয় যারা একটু পরিচিত ফেস তারা প্রত্যেকেই চান। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের আসলে এটাও একটা চাওয়া আছে যে নতুন ফেসগুলো আসলে বেশি বেশি নাশিদ আসুক বড় বড় প্ল্যাটফর্ম থেকে। তো এটা একটা কারণ হতে পারে আমার কাছে মনে হয় আসলে। আচ্ছা, যাই হোক, অনেকগুলো প্রশ্ন জানলাম। এখন আপনার কাছে জানবো হচ্ছে আপনার পরিবারে কে কে আছেন, ঢাকায় কার সাথে থাকেন, এবং এটা জানবো একটু ভিন্নভাবে। আচ্ছা। আপনার যে আঞ্চলিক ভাষা আছে খুলনা জেলার, তো ওইভাবে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার বাবা কি করেন, কয় ভাই বোন, এবং ঢাকায় কার সাথে থাকেন? আসলে আমি তো আঞ্চলিক ভাষায় এত মানে মানে এত কথা বলতে পারবো না। হ্যাঁ, এত কথা বলতে পারবো না, দুই একটা কথা বলতে পারবো আসলে, যদি আপনি শুনতে চান যে খুলনার ভাষায় কিভাবে বলে আসলে। হ্যাঁ, একটু। কিন্তু মানে আমি এত এত কথা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, যতটুকু। ধরেন আমাদের খুলনার ভাষায় যদি আমরা বলি, আমরা কি বলি যে আপনাকে যদি বলি সাব্বির ভাই কি করতেছেন, হ্যাঁ, এটা বলি না? হ্যাঁ, সাব্বির ভাই কি করছেন, যদি আরো সুন্দর করে বলতে চাই কি করছেন। জি জি। কারণ আমাদের খুলনার ভাষা যদি জিজ্ঞেস করেন তাহলে দেখা যায় বলবে কি করতেছো ভাইয়া, এইরকম কি করতেছো ভাইয়া, এটাই। আচ্ছা আচ্ছা, আরেকটু মানে আরো কিছু আঞ্চলিক কোনো শব্দ আছে যেটা শুনলে পরে, ধরেন আমি যেমন আমাদের আচ্ছা যে ধরেন আমি বলি আপনাকে, ধরেন আপনি যদি আমাকে বলেন যে হোসেন ভাই খাওয়া দাওয়া করছেন, তাই না? এখন আমি যদি আমাদের এলাকার ভাষায় বলি যে কি অবস্থা ভাইয়া, খাইছো নাই? ও আচ্ছা আচ্ছা, এই টাইপের আর কি, এরকম আছে আর কি। আচ্ছা আচ্ছা, যাক, ভালো লাগলো। তাহলে জানতে চাই আপনার কয় ভাই বোন, এবং আমরা 2 ভাই 4 বোন। আমি হচ্ছে সবার ছোট, আর বোনরা হচ্ছে। বাবা কি করে? আমার বাবা হচ্ছে 2012 সালে ইন্তেকাল করেছেন। ও আচ্ছা। হ্যাঁ, আর এই তো বাবা চাকরিজীবী ছিলেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন। এখন আমরা ছোট্ট করে একটা এপিসোড যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনাকে 4 জন শিল্পীর নাম বলা হবে, যাদের সম্পর্কে একটা ভালো দিক এবং একটা মানে নিজের অভিজ্ঞতা থেকে, মন্দ দিক বলবো না, সবাই ভালো মন্দ মিলিয়েই মানুষ। ঠিক আছে, একটু জানতে চাচ্ছি। প্রথমেই জানতে চাইবো আমাদের প্রিয় শিল্পী আহমদ আব্দুল্লাহ। ভালো দিক? হ্যাঁ, আব্দুল্লাহ ভাইয়ের তো অনেক ভালো দিক আছে। যেমন ধরেন উনি চমৎকারভাবে লিখতে পারেন, সুর করতে পারেন, এবং চমৎকারভাবে উনি গেয়েও থাকেন। এটা হচ্ছে ওনার অনেক ভালো দিক। কোনো খারাপ দিক কি নজরে এসছে? আহমদ আব্দুল্লাহ ভাইয়ের সাথে আসলে মানে খুব কাছাকাছি থাকা হয় খুব কম। আব্দুল্লাহ ভাই খুব ব্যস্ত মানুষ, বিজি মানুষ, এবং উনি সিলেটে বিশেষ করে মানে সারা বাংলাদেশে তো ওনাকে অনেক পছন্দ করে সারা মানুষ, বিশেষ করে সিলেটে আসলে ওনার আধিপত্য ব্যাপক। সিলেটে তো উনি ম্যাক্সিমাম টাইম সিলেটেই থাকেন বেশিরভাগ সময়। ঢাকায় দেখা যায় কাজ থাকলে আসেন, তো সেই ক্ষেত্রে অনেক দেখা কম হয়। তো কাছাকাছি না থাকলে খারাপ কিন্তু জানা যায় না। তা আমি আসলে আমার চোখে পড়ে নেই তেমন কোনো খারাপ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এরপর হচ্ছে আপনাদের সমবয়সী বা আপনাদের সহযোগী শিল্পী তাওহিদ জামিল। আচ্ছা, তাওহিদ জামিল তো আসলে অসম্ভব সুমধুর কণ্ঠের একজন শিল্পী, এবং যার মানে লক্ষ কোটি শ্রোতা সারা বাংলাদেশে। এবং তার ভালো দিকটা হচ্ছে সে সময়টাকে খুব মূল্য দেয়। ধরেন হচ্ছে ওর যে ভালো দিকটা, সে একটা কাজে থাকে, আসলে একটা কাজ নিয়ে আসলে সে চিন্তা করে। এমনি ফালতু বিষয় আসলে বেশি কথা কানে নেয় না। তার একটা ফোকাস থাকে যে আসলে আমি এই কাজ করব, সেই কাজ করে। আমার মনে হয়েছে আসলে সে সময়কে অনেক বেশি মূল্য দেয়, যার কারণে তাওহিদ জামিল কলরবে অনেক পরে এসে অনেকের থেকে অনেক এগিয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের আরেকজন সহশিল্পী ইকবাল মাহমুদ। ইকবাল মাহমুদ ভাইয়ের ভালো দিক, সে খুব মানে মোটিভেশনাল কথা বলতে পারে, আমাদেরকে অনেক উৎসাহ প্রদান করে। মাশাআল্লাহ, এটা তো ভালো দিক, এটা খুব এটা খুব ভালো দিক। তার কোনো এমন কোনো গুণ আছে যেটা খারাপ লেগেছে?
খারাপ লাগে না, বড়দের ক্ষেত্রে আসলে খারাপ লাগা কাজ করে না, অনেক ক্ষেত্রে অভিমান কাজ করে, এমন হয়। তো এটা তো আসলে এক জায়গায় থাকলে সবার সাথেই আপনার টুকটাক হয়। তো ওরকম সিরিয়াস কোনো ইস্যু না, ওই ছোটবেলা থেকে টুকটাক অভিমান থাকে না, ওইটা এই গাড়িতে বসা নিয়ে মানে ছোটখাটো যে বিষয়গুলো, এগুলো আপনি বলতেছেন তাই বলতেছি, বলার মতো। কিন্তু আমাদের সাথে মানে একসাথে থাকলে এরকম এটা হওয়াটা হয় স্বাভাবিক। মানে আমাদের সাথে মানে ম্যাক্সিমাম সময় কথা হয়, সবার সাথে কথা হয়। এটা আপনি বলতেছেন তাই আসলে বলতেছি, কিন্তু এটা বলার মতো কোনো বিষয় না, ওরকম কিছু নাই আসলে। স্টার ভিউয়ের আজকের এপিসোডে এসে কেমন লাগলো এবং তার সম্পর্কে একটু জানতে চাই। খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সাব্বির ভাই নতুন একটি প্রোগ্রাম শুরু করছে, উনি খুবই পরিশ্রমী একজন মানুষ। আমি আশা করবো ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা একদিন অনেক দূর চলে যাবে, আপনারা অনেক বেশি পছন্দ করবেন, আপনাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুক্রিয়া, আজকে আমাদেরকে সময় দিলেন আমাদের প্রিয় শিল্পী হুসাইন আদনান ভাই। অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক যারা এতক্ষণ আমাদেরকে শুনলেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা নিবেদন করে আজকের এপিসোড শেষ করছি। ভালো থাকবেন। আমার পক্ষ থেকে, আমি দিল মোহাম্মদ সাব্বিরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।